আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে ক্রয়াদেশ স্থগিত করেছে ক্রেতারা, অর্ডার চলে যাচ্ছে ভারতে। উদ্বিগ্ন বিসিআই সভাপতি, করমুক্ত আয়সীমা বাড়ানো সহ হার কমানোর দাবি ব্যবসায়ীদের। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় রাজধানীতে তেলের ভোগান্তি কমেনি। গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল। এবার প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন বোরো ধান কিনবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। জুলাইয়ে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বললেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের সাথে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। নৌ অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনা হতে পারে, জানালো তেহরান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের বর্তমান জ্বালানি সংকটে ক্রয়াদেশ স্থগিত করেছে বিদেশিরা বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। আস্থা হারিয়ে অর্ডার চলে যাচ্ছে ভারতে বলেও জানান তিনি। এ অবস্থায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনা সভায় এই দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় দেশের স্বার্থে আইন মেনে কর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। তরিক ইসলামের রিপোর্ট। আমরা চাই একটা আইডিয়াল সিস্টেমে চলুক। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে এনবিআর কার্যালয়ে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রাক বাজেট আলোচনা সভা। এই সময় চলমান পরিস্থিতিতে ব্যবসায়ের নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জ্বালানি সংকটে বাজার হারানোর শঙ্কার কথাও জানান তারা। বেশ কিছু বড় বড় হাউস ওরা এই মেসেজগুলি কিন্তু আমাদেরকে দেওয়া শুরু করছে। আমরা কিন্তু এখন দেখছি যে জুলাই অগাস্টের অর্ডারগুলি থেমে গেছে, যেগুলি আসার কথা ছিল, খুব স্লো হয়ে গেছে। খুব কষ্ট করে ডিসকাশন করা হচ্ছে, এখনো কিন্তু কেউ দিতে পারেনি। ওদের ঢাকা অফিসের কথাও কিন্তু এখন উপরে ওরা শুনতে চাচ্ছে না। ঢাকা অফিসও কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা বান্ধব বাজেট করা হবে, তবে আইন মেনে ব্যবসা পরিচালনা ও কর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এখন আমরা তো আসলে যেভাবে আপনারা চান যে আমি ৭.৫ দিব, ১০ দিব, ৫ দিব, ২.৫ দিব, এটা তো আর ভ্যাট হলো না। আমরা যদি রিয়েল ভ্যাটটাকে ইম্পোজ করতে পারি, কোনো ভ্যালু এডিশন পর্যায়ে কোনো জায়গাতেই ২-২.৫%, ৩%-এর বেশি ভ্যাট হওয়ার কথা না। এখন আমরা যখনই ট্রাঙ্কেটে গেলাম, আপনাদেরকে বেশি ভ্যাট দিতে হচ্ছে এবং এটার মধ্যে ওভারঅল একটা ঝামেলা রয়ে গেছে। সেই জন্য আমরা মনে করি আমরা এবার আপনাদের কাছ থেকে এই অনুমতিটা চাই যে আমরা স্ট্যান্ডার্ড ভ্যাট রেটে চলে যাই। ইভেন ১০ যেটা বললেন, এটা ১০ দরকার নেই, এটা ১৫ হয়ে যাক। দেশের নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সব ধরনের সহযোগিতার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আপনার আলটিমেটলি ওই লাস্ট স্টেজে গিয়ে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এই হলো মোদ্দা কথা। সময় মতো খুলছে না রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। পাম্প বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে গ্রাহকের। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা মতো তেল আসছে না ডিপো থেকে, যে কারণে বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। তবে গণপরিবহনের ভাড়া না বাড়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে। সবগুলো পাম্পে সময় মতো তেল সরবরাহ না থাকায় কমছে না গ্রাহক দুর্ভোগ। বেশিরভাগ পাম্প বন্ধ। শ্যামলী থেকে একদম সাভার পর্যন্ত গেলাম, কোনো পাম্পে তেল পেলাম না। সকালে যখন গেছি বলতেছে যে নাই, তেল দেওয়া যাবে না। তা আমরা ঘুরে চলে আসছি। এক একটা পাম্প এক এক সময় তেল দিচ্ছে, যা মানে সমসাময়িক, একই সময়ে তেলটা দেওয়া হচ্ছে না। ডিপো থেকে তেলের গাড়ি পৌঁছাতে বিলম্ব হওয়ায় বন্ধ থাকে পাম্প। এছাড়া চাহিদার তুলনায় কম তেল আসাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাড়তি চাপটা হলো যদি অন্য পাম্পগুলোতে যদি একই সিস্টেম করে দিত, তাহলে এখানে প্রেশারটা কম পড়তো। গাড়ি তো যারা আগের দিন যায় ওরা তো লাইন থাকে, আমাদের তো খালি করে পরের দিন ভোরবেলা যায়। ওই গাড়ির জন্য একটু সিরিয়াল বেশি থাকে। এদিকে পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনের ভোগান্তি না কমায় যাতায়াতে ব্যক্তিগত গাড়ি বাসায় রেখে পাবলিক ট্রান্সপোর্ট বেছে নিচ্ছেন অনেকেই।
মোটামুটি এক সপ্তাহ ধরে বাসেই যাতায়াত করছে। গতকালকে এক্সাম শেষ হয়েছে, সেজন্য আজকে তেল নিতে আসে। তেল পাই না বা তেল পেলেও পর্যাপ্ত তেল পাচ্ছি না, সেজন্য বাধ্য হয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ক্লাস, অফিস এসবে যেতে হচ্ছে। জ্বালানির দাম বাড়ানোর বেশ কয়েকদিন পার হলেও রাজধানীতে বাড়েনি গণপরিবহনের ভাড়া জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তেলের দাম যখন কম ছিল তখনও বাড়ে নাই, আর এখন তো তেলের দাম মোটামুটি 15 টাকা করে বাড়ছে শুনছি যতটুকু, তবুও ভাড়া বাড়ে নাই। এখনো আগের মতোই আছে, 2-1 দিনের মধ্যে মনে হয় বাড়বে। বাস চালকরা বলছেন গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে জনসাধারণের দুর্ভোগ কমাতে তেলের দাম কমানো উচিত। তেলের দামটা যেন কমায়, কারণ কি আমরা তো মানুষ, তারাও তো মানুষ, যারা গাড়ি চলে তারাও তো মানুষ, তারাও তো যাত্রী। এখন তারা যদি বলি 500 টাকা বাড়ায় দেন, তেল লাগবে, গাড়িতে মারামারি, সে তো দরকার নাই, গাড়ি তো অযথা একটা গ্যাঞ্জাম গাড়ির ভিতরে। যেন তেলের দামটা যেন কমায়, সাময়িক জন্য তেলের দামটা যেন কমায়। অন্যদিকে নির্দেশনা না আসা পর্যন্ত দূরপাল্লা এবং স্বল্প যাত্রার গণপরিবহনের ভাড়া না বাড়াতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সচিবালয়ে রয়েছেন সহকর্মী মাহবুব কবির চপল, যুক্ত হচ্ছে তার সাথে। চপল, জ্বালানির মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে বৈঠকের বিষয়ে আমাদেরকে জানাবেন। তোহা সচিবালয়ে যে বৈঠক ছিল বাস মালিক সমিতির সাথে সরকারের মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর, সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে এবং আমরা মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত সরকার কবে জানাবে, সেটি তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেছেন যে বেশ কিছু জায়গায় দ্বিমত রয়েছে, সেটির কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা আসছে না। যদিও আমরা আগে দেখেছি যে ভাড়া তেলের দাম যেটি বাড়ানো হয়েছে লিটারে 15 টাকা, সেই দাম কিন্তু 2022 সালেই সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি কিলোমিটার দূরপাল্লার ভাড়া ছিল 2 টাকা 80 পয়সা, সেটি বাড়িয়ে কিন্তু 2 টাকা 20 পয়সা নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে তেলের দাম কমে এসেছিল, কিন্তু ভাড়া সেভাবে কমেনি। এখন যখন তেলের দাম বেড়েছে, সেটি ভাড়া বাড়ানোর পায় তারা চলছে এবং ভাড়া বাড়ানোর চেষ্টা চলছে। আমরা একটু কথা বলতে চাই যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জনাব মোজাম্মেল হক চৌধুরীর সাথে। আপনি যাত্রীদের সঙ্গে নিয়ে কাজ করেন, ভাড়া বাড়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা? দেখুন, আসলে এই ভাড়াটা ভাড়া বৃদ্ধির যে প্রক্রিয়া বাসের এবং লঞ্চের, এটা আসলে প্রক্রিয়ায় একটা গলদ রয়েছে। এটা আন্তর্জাতিক ক্রেতাভোক্তা অধিকার আইন, যেখানে যাত্রী এবং মালিক দর কষাকষির একটা সুযোগ রাখার আইনি বিধান আছে, কিন্তু এই বিধানটি এখানে লঙ্ঘন করা হয়। মালিকরা মাসেল পাওয়ার ব্যবহার করে, মালিকরা তাদের ক্ষমতার দম্ভ ব্যবহার করে সরকারকে একচ্ছত্র হাতে নিয়ে এইখানে আমরা যারা ভুক্তভোগী যাত্রী সাধারণ, আমাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এই মন্ত্রণালয়ের মিটিংয়ে আমাদের অংশগ্রহণের সুযোগ পর্যন্ত রাখা হচ্ছে না। আমাদের আসলে বাসে বাসে লঞ্চে লঞ্চে আমাদের হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, সেবার মানগুণ নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে। এই ধরনের অভিযোগগুলো আমরা মালিকদের মুখোমুখি তুলতে চাই। বাসের যে ভাড়া প্রতি কিলোমিটারে তারা 1 টাকা 93 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে, এটাকে কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা? দেখুন, 2 টাকা ডিজেলের মূল্য এখন 115 টাকা। 114 টাকা যখন 2022 সালে হয়েছিল, 114 টাকার উপরে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল, ওই ভাড়ায় কিন্তু এখনও বাস এবং লঞ্চ চলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার কাগজে 3 পয়সা হারে 8 পয়সা ভাড়া কমিয়েছিল। এই কমানো ভাড়ার সুফল দেশের সাধারণ যাত্রীরা পায়নি। তাহলে দাম কমলে লাভবান হয় মালিক পক্ষ, আর দাম যখন বাড়ে ওইটার উপরে, মানে বানরের পিচ্ছিল বানর যেমন উঠানামা করে, ঠিক উঠার গতিটার সুযোগটা মালিকরা পায়, নামার গতিটার সুযোগ এদেশের বাস মালিকরা যেটা বলছেন, তাদের চেসিসের দাম বেড়েছে, তাদের ব্যাংক ঋণের খরচ বেড়েছে, এগুলো কি আসলে আমলে নেওয়ার সুযোগ কিনা আছে কিনা আপনার কাছে? দেখুন, পুরনো লক্কর গাড়িতে এগুলো বিবেচনা করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আপনার ইকোনমিক লাইফ 10 বছর, আপনি 10 বছর পরে বাসটা পাল্টিয়ে নতুন বাস নামান, তাহলে আপনার এই নতুন বাসের এইগুলো বিবেচনা করার সুযোগ আছে। কিন্তু এই কথাগুলো আমরা বলতে চাই বলে মালিকরা এখানে, তাদের কয়েকজন এমপি আছে, তাদের কয়েকজন আছে, পাওয়ারম্যান আছে, তারা একচ্ছত্রভাবে সরকারকে হাতে নিয়ে তারা তাদের মর্জি মতো ভাড়া নির্ধারণ করতে চায়, যার মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ
দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টি সরকার বিবেচনায় নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আসলে তিনি যেটা বলছিলেন যে যাত্রীর কল্যাণ অর্থাৎ যাত্রীদের পক্ষ নিয়ে যারা দর কষাকষি করবে সেই প্রতিনিধি সরকারের কোনো বৈঠকে আসলে ডাকা হচ্ছে না, যেটাকে তিনি অন্যায্য মনে করছেন। তো হয়েছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি চপল, আপনাকে ধন্যবাদ। বোরো ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা আর চালের দাম ৪৯ টাকা নির্ধারণ করেছে সরকার। ৩রা মে থেকে কেনাকাটা শুরু হবে। এবার ৫ লাখ টন ধান আর ১২ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাঠে বোরো ধানে বাতাসের আবেশ, স্বপ্ন দেখছে বাংলাদেশ। কৃষকের মুখে হাসি, যা দেখে সরকার খুশি। আবহাওয়া প্রতিকূল থাকায় ভালো উৎপাদনের আশা করা হচ্ছে। আগামী ৩ মে থেকে ধান, গম আর ১৫ মে থেকে চাল কিনবে সরকার। গত মৌসুমের মতো এবারও প্রতি কেজি চাল ৪৯ টাকা, ধান আর গম ৩৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এবার ১২ লাখ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল ও ৫০,০০০ টন গম কিনবে সরকার। পুরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লক্ষ মেট্রিক টন, আতপ চাল ১ লক্ষ মেট্রিক টন ও গম ৫০,০০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। দেশে প্রতি বছর চালের চাহিদা ৩ কোটি ৮০ লাখ টনের মতো, উৎপাদন হয় ৪ কোটি টনের বেশি। তারপরেও বাজারে মাঝে মধ্যেই সংকট দেখা দেয়। সালাউদ্দিন আহমদ জানান, উৎপাদন ও চাহিদা মাথায় রেখেই বাজার ব্যবস্থাপনায় চোখ রাখবে সরকার। আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু জাতীয়ভাবে সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি। এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যে জায়গায় যে চালের চাহিদা সেই জায়গায় আমরা সেই রকম প্রকিউরমেন্টটা করি। খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বিদেশ থেকে আমদানির সুযোগও রাখা হয়েছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাকক্ষে স্কাউটের কার্যনির্বাহী কমিটির নেতারা সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ স্কাউটের নানা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তারেক রহমান স্কাউটের কার্যনির্বাহী কমিটিকে নানা দিক নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ.বি.এম আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। আগামী জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারা দেশে প্রথম শ্রেণীর ১ লাখ শিক্ষার্থীর মাঝে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে একথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় তিনি জানান, প্রতি উপজেলায় ২টি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করবে স্থানীয় প্রশাসন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ৩ মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেবে। ইনশাআল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ
এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে শিবির ও ছাত্র দলের কয়েক দফার সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষের পর ক্লাস ও পরীক্ষা স্থগিত করায় আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। এ ঘটনায় শিবিরের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন ডাকসু ভিপি ও শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। এ সময় সংঘর্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ কমিশনার। এর আগে সাদিক হাসপাতালে আহত শিবির কর্মীদের দেখতে যান। গতকাল কয়েক দফা সহিংসতার ঘটনায় ছাত্রদল ও শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে 8 শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5 জন। এর আগে গত 24 ঘন্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 2 জন শিশু মারা গেছে উপসর্গ নিয়ে। অন্যদিকে হামে আক্রান্ত হয়ে গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 36 শিশু ভর্তি এবং 35 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছে 86 শিশু। অন্যদিকে পাবনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম ও উপসর্গে 52 রোগী ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 20 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 17 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত কয়েকদিনে হামে আক্রান্ত বেশ কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে প্রতিদিন নতুন করে রোগী ভর্তি হওয়ার হারও অনেক বেশি। মাস্ক হজ গ্রুপের মাধ্যমে উমরা পালন করতে গিয়ে বিপাকে 33 জন ধর্মপ্রাণ মুসলমান ফিরতি ফ্লাইটের টিকিট না করেই তাদের মক্কা পাঠায় প্রতিষ্ঠানটি। ফলে নির্দেশনা মতে 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের কথা থাকলেও টিকিট না থাকায় দেশে ফিরতে পারছেন না এসব উমরা পালনকারী। সৌদি থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। হজযাত্রা স্বাচ্ছন্দ্য করতে সৌদি সরকার 18 এপ্রিলের মধ্যে সকল ওমরা যাত্রীদের দেশটি ত্যাগে নির্দেশনা দিলেও কখনো মক্কা কখনো জেদ্দায় ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে ওমরা পালন করতে আসা 33 জন ধর্মপ্রাণ মুসলমান। অভিযুক্ত মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সি 5 এপ্রিলে ফিরতি ফ্লাইটের ভুয়া টিকিট দিয়ে মক্কায় পাঠান তাদের। বর্তমানে থাকা ও খাবার সংকটে দিন পার করছেন তারা। এখানে এর মাঝে বাচ্চা আছে 3 জন 4 জন আর মহিলা আছে 9 জন। যে ওনাদেরকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি যে আমরা পুরুষ মানুষ জেল কাটতে পারবো, কিন্তু এই বাচ্চা মহিলাদেরকে দিয়ে আমরা কি করব? আজকে ফার্স্ট দিনটা মাঝে কোনো খোঁজ খবর নাই, খাওয়া দাওয়া আগে খাওয়া দিছে, আজ ফার্স্ট দিন নাগাদ কোনো খাওয়া দাওয়া কিছু দেওয়া হয় নাই, যোগাযোগ নাই। এখন বর্তমানে আমরা আছি প্রায় 32 জন। 32 জন বাংলাদেশে আমরা যেতে পারতেছি না, আমাদের ভিসার এক্সপায়ার 18 তারিখে শেষ হয়ে গেছে। অভিযুক্ত ট্রাভেল এজেন্সিটির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মক্কার বাংলাদেশ হজ মিশন। রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি, তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এজেন্সি ব্যবসার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেক প্রবাসীও। আশিকুর রহমান, এটিএন বাংলা। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাঝে ইরান সরকার একটি শান্তি প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেও উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্তে অটল তিনি। কিন্তু জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ বলছেন, নৌবন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলেই ইসলামাবাদে আলোচনায় মুখোমুখি হতে পারে দুই বৈরী প্রতিপক্ষ। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। মঙ্গলবার সকালে হোয়াইট হাউসে পায়চারি করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এক গাদা শর্ত দিয়ে ইরানের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে তার কোনোই উত্তর নেই। একেবারে চুপ মেরে আছে তেহরান।
এর মাঝেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেকে পাঠালেন। দুজনে মিলে কিছুক্ষণ সলা পরামর্শ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে বার্তা বিনিময় করলেন। এরপর ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির। ভ্যান্সকে জানিয়ে দিলেন আপাতত ইসলামাবাদে না গেলেও চলবে। সেই সাথে ট্রুথ সোশ্যালে বার্তা দিলেন ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, আর তা করেছেন মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের অনুরোধেই। এই দুজন তাকে বুঝিয়েছেন ইরানের ক্ষমতাসীনরা কিছু কিছু বিষয়ে একমত হতে পারছেন না, তাই তাদের আরো সময় প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত। এর মাঝে ইরান সরকার একটি শান্তি প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেও উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্তে অটল তিনি। ওদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলেছেন, নৌ বন্দরগুলো থেকে আমেরিকা অবরোধ তুলে নিলেই ইসলামাবাদে আলোচনায় মুখোমুখি হতে পারে দুই চির বৈরী প্রতিপক্ষ। অন্যদিকে বেশ স্পর্শকাতর এক তথ্য দিয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে, গত 7 সপ্তাহের মধ্যপ্রাচ্য যুদ্ধে যুদ্ধবিমান থেকে প্রতিপক্ষকে ঘায়েলে ব্যবহৃত মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে পেন্টাগনের সামরিক ভান্ডারে, যে কারণে বাধ্য হয়ে যুদ্ধবিরতি বাড়িয়েছেন ট্রাম্প। না হলে ইরানের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে অবলীলায় আঘাত হানতে পারত। But we would keep our blockade. আদিব মোহাম্মদ, ATN বাংলা। রাজনীতি এবং গণমাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবিতে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়াল বইয়ের মোড়ক উন্মোচনে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে জনগণকে নিয়ন্ত্রণে তথ্যকে কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছিল। মৌলিকভাবে এই দুইটি প্রক্রিয়ার মধ্যে যদি আমরা একটা চলমান পেশাদারিত্বকে ধারালো করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে। এবং সেরকমভাবে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধের জায়গাটা অর্জন করতে পারি, তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তার মধ্যে কিন্তু এ ধরনের ভুল সংস্কৃতি কেউ চর্চা করতে পারবেন না, বা করলে সেটা অপরাধের আওতার মধ্যে আসবে। দেশে টিকার সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরকার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী 6 মাসের হামের টিকার মজুদ রয়েছে। যত ধরনের টিকা দেয়া হয় সব টিকারই মজুদ রয়েছে বলে জানান মন্ত্রী। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চায়না বাংলাদেশ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেবা বাড়াতে 1 লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। চিকিৎসকদের নিরাপত্তায় প্রত্যেক হাসপাতালে 10 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন বকুল। সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আই হ্যাভ মাই স্টক এভরি নো, এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে আমাদের টিকা। ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। এই ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। ঢাকা জেলা PBI কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার NM মোর্শেদ বলেন, পূর্বশত্রুতা ও মোবাইল ফোন ছিনতাই সহ এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপন খালাতো ভাই বিপু কৌশলে ফয়সালকে ডেকে নিয়ে বড় ভাই মাসুদের সহায়তায় রড ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর পালিয়ে যায় বিপু ও মাসুদ। পরে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় আসামি বিপুকে। গ্রেফতারকৃত বিপু ইতিমধ্যে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের PBI টিম ফরিদপুরে আমরা অভিযান পরিচালনা করি
এবং ফরিদপুরের বোয়ালিয়া থেকে আমরা এই বিপুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পর আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হই এবং সে আমাদের কাছেও স্বীকার করে যে তাদের মধ্যে পূর্ব থেকেই এই সংক্রান্ত বিরোধ ছিল এবং এটা মাদকেরও কিছু বিষয় তাদের সাথে জড়িত ছিল এবং দুই ভাই মিলেই এই তার দুঃসম্পর্কের যে মামাতো ভাই এই যে ভিকটিম ডিসিজড ফয়সাল মোল্লাকে হত্যা করেছে ঘটনাস্থলে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সার ডিলার নিয়োগ ও নীতিমালা 2025 বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এবং কার্ডধারী খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে জয়তা প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রণীত নীতিমালা স্থগিত করে সকল অংশীজনের মতামত ও পরামর্শ নিয়ে নতুন নীতি করার দাবি জানান। আগামী 2 কর্মদিবসের মধ্যে দাবি না মানলে একযোগে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক সংবাদ। লেবানন ইসরায়েল পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। বলেন, মানবিক সংকট মোকাবিলা ও বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ফ্রান্স লেবাননের পাশে রয়েছে। ম্যাক্রো জোর দিয়ে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন সম্ভব কেবল একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। এই সমঝোতা উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে। বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্র সহ নর্থ আমেরিকার ত্রিদেশীয় বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ইরান বলে জানালেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ ডোনি আলমেলি। তবে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি শেষ পর্যন্ত সরকার এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নেবে বলেই জানান তিনি। তাসনিম নিউজ এজেন্সি তার বরাতে বলছে, জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে যদি নিশ্চয়তা দেয় মার্কিন প্রশাসন, তবে আমেরিকায় খেলতে যাবে ইরান। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, আর ইরানের সবগুলো খেলাই আমেরিকার মাটিতে হওয়ার কথা রয়েছে। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। বন্দরনগরী চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে আগামীকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 2 ওয়ানডে ম্যাচ 2 দল জয় পাওয়ায় তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট পেসার নাহিদ রানার প্রশংসা করেন এবং নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। Traditionally, if you look, I think Chittagong's a pretty good batting surface, and sometimes it can keep a little bit low. But I don't want to read into the wicket too much. What I do know is we're coming off a good win. চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা এবং 16 লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি সাহায্য সহযোগিতায় দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন কর্মকর্তারা। পরগারমানের রিপোর্ট। সাফ শিরোপা জয়ী যুবদলকে যে আর্থিক সহায়তা আর সম্মাননা দেওয়া হবে সেই ঘোষণা আগেই ছিল, এবার হলো তার বাস্তবায়ন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাব চ্যাম্পিয়ন যুবদলের প্রত্যেককে সম্মাননা এবং 50,000 টাকা করে অর্থ পুরস্কার দিয়ে সম্মানিত করে। এ সময় কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে ফুটবলের মরাগাঙে পরিবর্তনের জোয়ার এসেছে। বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো না, কেউ গেলাই তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো
মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে এবং সেই নতুন সূচনার প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাফুফের সভাপতি জানান, পুরস্কার পাওয়া উদ্দেশ্য নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমাদের প্রতিটি শিশু প্রতিদিন জীবনের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে, সেটা এখন স্কুলের মাধ্যমে হোক বা স্কুলের পরে বিনোদনের জন্য খেলাধুলার মাধ্যমে হোক। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জানান, এমন সম্বর্ধনা ভালো খেলার জন্য দলকে অনুপ্রাণিত করবে। আমরা আশা করব সামনে আমরা আরো যেন সাফল্য যদি আনতে পারি এবং আমরা সেই সাফল্যের সাথে এইভাবে আমাদেরকে যেন আরো সম্বর্ধনা দেওয়া হয়, এটাই আমরা আশা ব্যক্ত করব আপনাদের কাছে। বর্তমানে মাঠ সমস্যায় ভুগছে ফুটবল ফেডারেশন। যেখানে মাঠ থাকবে সেটাকেই ফুটবল খেলা উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক মিল্টন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জ্বালানি সংকটে ক্রয়াদেশ স্থগিত করেছে ক্রেতারা, অর্ডার চলে যাচ্ছে ভারতে। উদ্বিগ্ন বিসিআই সভাপতি। করমুক্ত আয়সীমা বাড়ানো সহ হার কমানোর দাবি ব্যবসায়ীদের। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় রাজধানীতে তেলের ভোগান্তি কমেনি। গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল। এবার প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন বোরো ধান কিনবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। জুলাইয়ে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বললেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের সাথে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। নৌ অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনা হতে পারে, জানালো তেহরান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।